নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপি কথায়। আজ শোনাবো প্রভাবতী দেবী সরস্বতী রচিত গল্প ডান পিঠে দীপু। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প ডান পিঠে দীপু। ঢের ঢের ছেলে দেখেছেন রাজলক্ষ্মী, নিজের কয়টি ছেলেকে মানুষ করেছেন, কিন্তু এই ছেলে যে কি কুলগ্নে জন্মেছে তাই তিনি ভেবে পান না। রাজলক্ষ্মীর চোখে জল আসে। কি মহাপাপ করেছেন তিনি, যার জন্যে এই শেষ বয়সে ছোট ছেলেকে নিয়ে তাকে দিন রাত জ্বালাতন হতে হচ্ছে। লোকের দুর্দান্ত ছেলে দেখে একদিন তিনি কত কথা বলেছেন, আজ তারই কোলে এলো তেমনই একটা ছেলে, যার জন্যে ঘরে বাইরে তাকেই তো হাজার কথা শুনতে হয়। সরসে চোখ মুছতে মুছতে এখন তিনি বলেন, যদি জানতাম এমন একটা বাঁদর আমার কোলে আসবে, হাতুড়ে ওকে গলা টিপে মারতাম, আমার সব আপদের শান্তি হতো। এখন ছেলের নিন্দা সকলের মুখে শুনে ঘরের মধ্যে মেঝে মাথা খোঁড়েন। হে যম, তুমি আমাকে নাও নাও, ওই দোষীর হাত থেকে আমায় উদ্ধার করো। দোষী ছেলের নামে কিন্তু কোনো অভিযোগ করতে পারেন না ঠাকুরের কাছে, শুধু প্রার্থনা করেন, ওর মতিগতি ভালো করো ঠাকুর, ওকে মানুষ করো। দোষী ছেলে দীপু যে বোঝে না তা নয়, বুঝেও সে নিজেকে সামলাতে পারে না, অকাজ করে ফেলবেই। কেবল মা নন, বড়দাও দীপুর অত্যাচারে অতিষ্ঠ। বড়দা শুভেন্দু একটি কলেজের অধ্যাপক, দীপুর সমবয়স্ক একটি পুত্র তার আছে। বৌদি মালতীর বিশ্বাস, দীপুর মতো দুর্বিনীত ছেলের সঙ্গে মিশলে তার খোকন অধঃপাতে যাবে, সেজন্য খোকনকে তিনি আগলে রাখেন। মাকেও কি কম কথা শুনতে হয়? কেবল বাইরে নয়, ঘরের লোকের কাছ হতেও। রাম তেওয়ারির গোটা কতক বড় বড় ছাগল আছে। প্রতিদিন এই ছাগলগুলি নিয়ে তেওয়ারি বাড়ি বাড়ি দুধ দিতে যায়। সেদিন এর মধ্যে একটা দীপুর বন্ধু মন্টেকে এমন ঢুঁ দিয়েছিল যাতে তাকে 5-6 দিন পায়ে ব্যান্ডেজ বেঁধে ল্যাংচাতে হয়েছিল। ছাগলের এই অন্যায় অত্যাচার সইতে পারেনি দীপু। তেওয়ারি পিছন ফিরতেই সে ছাগলটার পেছনের পা ধরে টানতে টানতে বাড়িতে এনে আটক করেছিল। সঙ্গী ছিল ভাতুষপুত্র খোকন। মহা খুশিতে সে হাততালি দিয়েছিল। বন্দি ছাগলের চিৎকারে বাড়ি শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং চিৎকার শুনে হারানো ছাগলের খোঁজে তেওয়ারি এসে হাজির হলো। বন্দি ছাগলের চিৎকারে এবং তেওয়ারির তর্জন গর্জনে দুপুরবেলা পুরুষহীন বাড়িতে মা ও বৌদিরা রীতিমতো ভয় পেয়েছিলেন। অপরাধী দীপু ততক্ষণে বাগমারি ছাড়িয়ে মানিকতলায় পৌঁছেছে। শেষ পর্যন্ত ছাগলের একখানা পা খোঁড়া হয়ে যাওয়ায় মাকে ক্ষতিপূরণ স্বরূপ 5 টাকা দিতে হলো তেওয়ারিকে। খোকনের মা খোকনকে শাস্তি দিলেন, এরপর যদি ছোটকার সঙ্গে মেশে তাকে মামার বাড়ি ভদ্রকালী পাঠিয়ে দেবেন, সেখানে তাকে থাকতে হবে। দাদারা বাড়ি এসে সব শুনেছেন। বড়দা বললেন, চিরকাল আমরা এ পাড়ায় আছি, কেউ একটি কথা কখনো বলতে পারেনি। আজ ওই হতভাগার জন্যে সকলের নালিশ শুনতে শুনতে জ্বালাতন হয়ে গেলাম। ক্ষমাশীল মেজদা বললেন, সবাই যে শান্তশিষ্ট হবে এমন কোনো আইন নেই দাদা। একটা ভাই দুষ্টু হয়েছে বলে তাকে মেরে ফেলা তো আর যাবে না। বেশি মারধর করা মানে ওকে আরো উচ্ছন্নে দেওয়া, বরং বুঝিয়ে সুঝিয়ে সৎপথে ফেরাতে হবে, তাছাড়া আর উপায় নেই। ব্যায়ামবীর শেষদা ডাম্বেল ভাসতে ভাসতে বললেন, ঠিক, ভ্যাবাকান্ত ছেলে হয়ে শুধু পড়াশুনো নিয়ে থাকলেই মানুষ হয় না। দুষ্টুমি করা মানেই শক্তির পরিচয় দেওয়া। করতে দাও দুষ্টুমি, দেখো একদিন সে স্যান্ডো দি সেকেন্ড হয়ে উঠবে।
ক্রোধে বরদার বাক্যস্ফূর্তি হয় না। নিত্য নূতন নালিশ আসে বরদার কাছে। দীপু বুঝতে পারে না কেন লোকে এত নালিশ করে। সে জানে অন্যায় সে বিন্দু মাত্র করে না, কিন্তু তবু তার ন্যায়সঙ্গত কাজ তার অদৃষ্টে অন্যায় হয়ে যায় কি করে? স্কুলে টিফিন কামরায় টিফিন রেখে অনেক ছেলেই খেতে পায় না। টিফিনের কৌটো শূন্য পড়ে থাকে। দুর্বল ছেলে মন্টি সেদিন অনেকক্ষণ কেঁদেছিল। সেদিন চাল না পাওয়ায় তার খাওয়া হয়নি। নিজের ঘরের শ্যামের মা একটা কৌটোয় করে 4খানা রুটি ও তরকারি দিয়েছিলেন। টিফিনে বড় ক্ষুধা নিয়ে খেতে গিয়ে সে কৌটো শূন্য দেখেছিল। এতে কাঁদবারই কথা। দীপু প্রতিবিধানের ভার নিয়েছিল এবং একদিন টিফিন চোর মুকুন্দকে হাতে হাতে ধরে এমন গাঁটটা তার ঘাড়ে বসিয়েছিল যাতে তার ঘাড় বেঁকে গিয়েছিল। কাঁদতে কাঁদতে সে ক্লাস টিচার এবং পরে হেড স্যারের কাছে নালিশ করেছিল। ক্লাস টিচার হরিধনবাবু তো বটেই, হেড স্যার পর্যন্ত এই দুর্দান্ত ছেলের জ্বালায় অস্থির হয়ে উঠেছিলেন। পরীক্ষার খাতায় তারা যে নম্বর দেন, দীপু তার পাশে আরও কিছু নম্বর বসিয়ে বাড়ি নিয়ে যায়, কারণ বরদা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার নম্বর দেখেন। আগে মোট নম্বর দেখেই খুশি হতেন, কিন্তু বিশ্বাসঘাতক খোকন একদিন পিতার কাছে সত্য কথা ব্যক্ত করে ফেলেছিল। সেই দিন হতে বরদা পরীক্ষার খাতা তন্ন তন্ন করে দেখেন। এর ফলে দীপুকে শাস্তিও পেতে হয়। মিথ্যা কথা দীপু কোনোদিনই বলে না, এটি তার মহৎ গুণ। কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে সে বরদার সামনে। তাকে মারতে গিয়ে মারতে পারেন না বরদা। অতি শৈশবে পিতৃহীন ভাইটির মুখখানার পানে তাকিয়ে উদ্যত হাতখানা হঠাৎ নেমে পড়ে। কণ্ঠস্বর যথাসম্ভব কঠিন করে তাকে কান ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে আদেশ দেন। নতমস্তকে নিঃশব্দে সে আদেশ পালন করে যায় দীপু। এরপর বিশ্বাসঘাতক খোকনকে যথাসম্ভব এড়িয়ে চলে সে। মায়ের শাসনে ভয়ে ভয়ে থাকতে হয় খোকনকে, তবু ফাঁক পেলেই সে দীপুর কাছে আসে, অনুনয় করে, আর কখনো তোমার কথা বাবাকে বা বাড়ির কাউকে বলবো না ছোটকা, তুমি আমায় মাপ করো। একমাত্র ছোটদা পরমেশই দীপুর সপক্ষে কথা বলে, মাকে সান্ত্বনা দেয়। তুমি দীপুর জন্য ভেবো না মা, একটু বয়স হলেই সব বুঝতে পারবে, তখন নিজে থেকেই শান্ত হবে, দেখো। মা কিন্তু নিজের কপালে করাঘাত করেন। পরমেশ জোর করে বলে, তুমি বা বরদা চাও দীপু অতি শান্ত ছেলে হোক, কিন্তু যারা সত্যিকার মানুষ গড়তে চায় তারা তেমন ছেলে চাইবে না। দীপু দুরন্ত হোক, চঞ্চল হোক, একদিন দেখবে তোমার ওই ছেলে সাঁতার দিয়ে সাগর পার হবে, ওই ছেলে চাঁদের রাজ্যে পাড়ি দেবে, হিমালয় পার হয়ে ওপার ঘুরে আসবে। তাই তো ওকে আমি সাহস দিই, উৎসাহ দিই। একটু থেমে পরমেশ আবার বলে, দীপুর চরিত্রের ভালো দিকটা তোমরা কেউ দেখলে না, শুধু তার অন্যায়টাই দেখো। জীবনে সে মিথ্যে কথা বলে না, অন্যায় সে এতটুকু বয়স হইতে সইতে পারে না। ওর গুণের দিকটা দেখছো না কেন মা? কেন শুধু দোষটাই দেখছ? মায়ের চোখ দিয়ে শুধু জল পড়ে। পাড়ার দোকানদার নিতাই চরণ সেদিন এসে বরদার কাছে দাঁড়ালে, করুণ কণ্ঠে বললে, আপনি এর একটা বিহিত করুন বড়বাবু, আমরা গরিব লোক, পাড়ায় একটা ছোটোখাটো দোকান করে কোনো রকমের দিন চালাই। আপনাদের সকলকে এতটুকু বেলা হতে দেখে আসছি, কত সুখ্যাতিও করে থাকি। আজ কি না আপনার ওই একরত্তি ছোট ভাই আমার দোকানে হাজার খদ্দেরের সামনে আমায় যা নয় তাই বলে অপমান করলে। কোথা হতে দলের ছেলে জুটিয়ে ঢিল ছুঁড়ে দোকানের সব জিনিসপত্র ভেঙে চুরমার করে দিলে। আবার শাসিয়েছে আমি নাকি চোর, পুলিশ ডেকে আমায় থানায় নিয়ে যাবে। আমি নাকি চোরা কারবার করি, ওরা প্রমাণ করবে। আপনি এর একটা ব্যবস্থা করুন বড়বাবু, এরকম অত্যাচার করলে আমি কি করে পাড়ায় থাকি? কেবলমাত্র কলেজ হতে ফিরেছেন শুভেন্দু, তার পা হতে মাথা পর্যন্ত জ্বলে গেল। সামনেই খোকনকে দেখে হুঙ্কার ছাড়েন, হ্যাঁ তোর ছোটদাকে ডাক। দীপু কেবলমাত্র বার হওয়ার উদ্যোগ করছিল, খোকন গিয়ে খবর দিলে। ভরসা আছে দীপুর। কেন দোকানে ঢিল মেরেছে, নিতাইচরণকে পুলিশের ভয় দেখিয়েছে, বরদা সে কথা জানতে চাইবেন, তাই সাহস করেই সে গিয়ে দাঁড়ালো।
কিন্তু ক্রোধে আত্মহারা বরদা। কোনো কথা জিজ্ঞাসা না করে আগেই তার কান ধরে ঠাস ঠাস করে গালে চড় বসালেন। ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোর জন্য কি শেষকালে বাড়ি ছাড়বো হতভাগা? দুনিয়ার লোকের নালিশ শুনতে শুনতে আমার প্রাণ গেল। নিতাইয়ের দোকানে কি কাণ্ড করেছিস? কেন দোকান ভেঙে দিয়েছিস বল? নিঃশব্দে নত মুখে দাঁড়িয়ে থাকে দীপু। পিঠেও কিলচর কম পড়ল না, বাধা দিলে না সে। ক্লান্ত বরদা শেষটায় বললে, যা দূর হ আমার চোখের সামনে থেকে, তোর ওই কালো মুখ আর দেখাস নে, বেরো। এতক্ষণে মুখ তুলল দীপু, আস্তে আস্তে বললে, নিতাইদা সত্যি ব্ল্যাক মার্কেট করে বরদা। আমাদের মতিলাল ন্যায্য দরে চাল কিনতে গিয়ে পায়নি। নিতাইদা তার পয়সা ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বলেছে চাল নেই। তার একটু পরেই শিলেদের ছোট ছেলে পেছনের দরজা দিয়ে 10 কেজি চাল অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি। সেই কথা বলতেই নিতাইদা যখন গলা ধাক্কা দিয়ে আমায় বার করে দিলে, তখনই আমি আমাদের বন্ধুদের ডেকে এনে ইট ছুঁড়েছি, গালাগালি করেছি। বলো বড়দা, আমি কি সত্যিই অন্যায় করেছি? আমার কি সত্যিই অন্যায় হয়েছে? স্তব্ধ হয়ে যান বড়দা। চেয়ে দেখলেন নিতাই নেই। ভাইটিকে কোলের কাছে টেনে এনে তার পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আর্দ্র কণ্ঠে বললেন, না, অন্যায় মোটেই হয়নি, তবে ভুল হয়েছে। যখনই ওই ব্যাপার দেখলি, বড়দের ডেকে নিয়ে এসে হাতে হাতে ধরালে ভালো হতো। তুই ছোট ছেলে, এখন নিজে কিছু করতে যাস নে ভাই। দেখ, ভালো কাজ করেও প্রশংসা পেলি নে, শুধু মার খেলি, অপমান সইতে হলো। হাসি মুখে দীপু বললে, না বড়দা, তোমার মারে আমার একটুও লাগেনি। তুমি যে বুঝতে পেরেছ আমি অন্যায় করিনি, তাতেই আমার খুব আনন্দ হয়েছে। বড়দা আস্তে আস্তে তার মাথায় হাত বুলান। দরজার আড়াল হতে এ ব্যাপার দেখে খোকন একেবারে অবাক হয়ে যায়। সেদিন ছিল উল্টোডাঙ্গা স্কুল টিমের সঙ্গে দীপুর স্কুলের ম্যাচ। হেড স্যার খেলার দিক দিয়ে দীপুর খুব পক্ষপাতী। বিশেষ করে দেখছেন দীপু মাসখানেক হতে পড়াশুনো মন দিয়ে করছে, কিছুতে ফাঁকি দিচ্ছে না। স্কুল টিমের ক্যাপ্টেন ছিল দীপু। খেলতে গিয়ে অপরপক্ষ অন্যায় করেছে পদে পদে, এবং এই নিয়ে বেঁধে গেল ঝগড়া, পরে রীতিমতো মারামারি কাণ্ড। বৌদি খোকনকে খেলা দেখতে যাওয়ার অনুমতি দেননি। পিতার অনুমতি নিয়ে মায়ের অজ্ঞাতে খোকন দীপুর সঙ্গে গিয়েছিল। রীতিমতো মারামারি করে দলের অক্ষুণ্ণ সম্মান বজায় রেখে দল শুদ্ধ ফিরল দীপু। খানিক সময় কেটে গেল খোকনকে খুঁজতে, তাকে কোথাও পাওয়া গেল না। দীপু উৎকণ্ঠিত হলো বড় কম নয়। কিন্তু যে মুহূর্তে অপর দলের ছেলেরা একা ক্যাপ্টেন দীপুকে ঘিরে ফেলেছিল, সেই মুহূর্তে খোকন লম্বা পায়ে বাড়ির দিকে ফিরেছে। পায়ে রীতিমতো চোট পেয়েছে দীপু। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে সারা মাঠ ঘুরছে খোকনের জন্য। বন্ধুরাও আশপাশ দেখছে, খোকনকে পাওয়া যায়নি। বাড়ি ফিরেই দীপু দেখতে পেল খোকনকে। দীপুর খোঁড়া পায়ের দিকে তাকিয়ে সে বিদ্রূপের হাসি হাসছে। রাগ সামলাতে পারলে না দীপু। গোটা 2 গাঁটটা তার পিঠে বসালে, 2 গালে চড়ও দিলে। ক্রুদ্ধ কণ্ঠে গর্জন করলে, লজ্জা করে না হাসতে, কাপুরুষ ভীরু? আমাকে ওরা 6-7 জন ঘিরে ফেলেছে, দেখে তুই পালিয়ে এলি, এগিয়ে যেতে পারলি নে? তোর এইরকম অবস্থা হলে আমি কি পালিয়ে আসতাম, না তোকে বাঁচাতে এগিয়ে যেতাম? চড় ও গাঁটটা খেয়ে কাঁদতে কাঁদতে খোকন চলে গেল বাড়ির মধ্যে। তারপরই বেঁধে গেল কুরুক্ষেত্রের ব্যাপার। বৌদি মাকে আক্রমণ করলেন। এমন গুন্ডা ছেলেকে বনবাসে পাঠানো উচিত, লোকালয়ে রাখতে নেই। যেখানেই যায় মারামারি করে। আজ পা খোড়া করে এসে ভাইপোকে মেরে বীরত্ব দেখাচ্ছে। মা নিঃশব্দে চোখের জল ফেলেন। সেদিন বড়দার আদেশে দীপুর খাওয়া বন্ধ। খোকন পড়তে বসে ছোটকাকে শুভ সমাচারটা দিলে। ছোটকা, মাঠে যাদের মেরেছ তারা বাপিকে সব বলে গেছে, বাড়ি ফিরেই আমায় মেরেছ, এই জন্যে তোমায় আজ আর কাল খেতে দেয়া হবে না। 2 চোখে আগুন জ্বলে দীপুর। ক্ষুধাও পেয়েছে কম নয়।
বই খাতা তুলে রান্নাঘরে যায় সে। মাকে নিত্যকার মতো দেখতে পায় না। তিনি নিজের ঘর ছেড়ে আজ বার হননি। ঘরের জানালার কাছে নিস্তব্ধ বসে আছেন। দীপু ঘরে এলো দেখেও ফিরলেন না। আজ টিফিনও হয়নি। মাঠে খেলা করে মারামারি করে ওবেলার খাবার কখন পেটে হজম হয়ে গেছে। মাঠ হতে বাড়ি ফিরেই মাস্টারমশাই এলে পড়তে বসতে হয়েছে। কিছুই খাওয়া হয়নি। আস্তে আস্তে মায়ের কাছে বসল সে। মা ফিরলেন না, কথাও বললেন না। সাহস করে দীপু খাওয়ার কথা বলতেও পারছে না। দুনিয়ার এই একটি মানুষকে সে বড় ভালোবাসে। মাকে সে কষ্ট দিতে চায় না। এইখানে সে বড় শান্তশিষ্ট একটি ছেলে। অনেকক্ষণ পর মা ফিরে একটা নিঃশ্বাস ফেলে বললেন, তোর খাতা বইপত্র গুছিয়ে রাখ দীপু। কাল সকালেই তোকে নিয়ে আমি বনগাঁয় তোর মামার বাড়ি যাব। কাল সকালে? বনগাঁয়? মামার বাড়ি? আকাশ হতে পড়ে দীপু। বারে, পরশু সোমবার স্কুলে আমার ক্লাসের ত্রৈমাসিক পরীক্ষা। পরীক্ষা না দিয়ে কাল সকালে তোমার সঙ্গে বনগাঁয় যাব কি করে? আর ওখানে গেলেই তো তোমার জ্বর সর্দি কাশি হয়। তাই তো বড়দা তোমায় যেতে দেয় না। এখন তুমি যাবে কি করে সেখানে? মা কঠিন কণ্ঠে বললেন, পরীক্ষা আর দিতে হবে না। মা সরস্বতী মাথায় থাকুন। আর আমার অসুখের ভাবনা তোদের কাউকে আর ভাবতে হবে না। আমার ভাবনা আমিই করব। একটু সময় চুপ করে থেকে বললেন, তোর মতো ছেলে যার, সে মায়ের বনবাসে যাওয়াই ভালো। তাই বনগাঁয় যাচ্ছি। শিখেছিস গুন্ডামি, লোকের সঙ্গে মারপিট করা। লেখাপড়া করে লাভটা কি? এই তো আজই মাঠে মারামারি করেছিস। হাসু নামে একটা ছেলের হাত মুচড়ে ভেঙে দিয়েছিস। না, তোর এখানে থাকা আর চলবে না রে। তোকে নিয়ে কালই আমি চলে যাব। মাথা নিচু করে অনেকক্ষণ বসে থাকে দীপু। তারপর আস্তে আস্তে বললে, দোষটা শুধু আমারই দেখলে মা? আর কারো দোষ দেখলে না? তুমি তো জানো অন্যায় আমি সহ্য করতে পারিনি। আশুর অন্যায়ও আজ আমি সহ্য করতে পারিনি। তুমি জানো সামনের বাড়ির রামতারণ বাবু এক বুড়ো ভিখিরিকে লাথি মেরেছিলেন। তাই আমি আড়াল থেকে তার পায়ে ঢিল মেরেছিলাম। সে কথা আমি লুকাইনি মা, শাস্তি সেজন্য পেয়েছি। আজ ফুটবল খেলতে গিয়ে আশু একটা ছেলেকে ফেলে দিয়ে তার পিঠে ঘুষি বসাতে যাচ্ছিল। তাই তো আমি বাধা দিতে গিয়ে মারামারি হলো। নইলে তো হতো না। মনে করো মা, তুমি তো উপদেশ দিয়েছ অন্যায় যেন কোনো দিন সহ্য না করি। অভিমানে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে আর্দ্র কণ্ঠে সে আবার বললে, হেদয় সাঁতার শিখতে গিয়ে আমাদের ক্লাসের অভিজিৎ মানিককে খেলার ছলে ডুবিয়ে দিয়েছিল। কেউ তার চালাকি বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝেছিলাম। আমি মানিককে টেনে তুলে অভিজিৎকে 2-4 বার জলে ডুবিয়ে দিয়ে বুঝিয়েছিলাম জলে ডুবলে কীরকম কষ্ট হয়। তোমরা আমার সেদিনকার দুষ্টামিটাই দেখলে, শাস্তিও দিলে, কিন্তু কেন ওরকম করলাম তা তো জানতে চাইলে না মা। মা ফিরলেন দীপুর দিকে। দীপু কাঁদছে। দুহাতে মুখ ঢেকে সে ফুলে ফুলে কাঁদছে। হাজার উৎপীড়নে প্রহারে জর্জর হয়েও সে চোখের জল ফেলেনি। আজ সে উচ্ছ্বসিতভাবে কাঁদছে। মা ভুলে যান একটু আগেই তিনি শপথ করেছেন দুষ্টু ছেলের সঙ্গে কথা বলবেন না, তার মুখ দেখবেন না। দীপুকে কোলের মধ্যে টেনে নেন তিনি, তার চোখের জল মোছান। বললেন, তোর খাবার এ ঘরে এনে রেখেছি দীপু, মুখ ধুয়ে এসে খেতে বস, তারপর কথাবার্তা হবে। দীপু মুখ তোলে। না মা, আগে যা কথা বলার তা বলো। আমি তোমায় কথা দিচ্ছি মা, দেখো এবার হতে আমি খুব ভালো ছেলে হব। তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, আর আমার নামে কোনো দিন কোনো নালিশ তোমরা শুনতে পাবে না। দীপু। মা দীপুকে কোলের মধ্যে টেনে নেন। তার চোখের জল ঝরে পড়ে দীপুর মাথার ওপর। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।
আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।